ক্লাস 11 কেমিস্ট্রিতে যে ধামাকা হবে সেটা একদম বছরের শুরুতেই তোদেরকে বলে দিয়েছিলাম, বারবার করে বলেছিলাম ভরসা কর। তোরা প্রচুর ছেলে মেয়ে ভরসা করেছিলি, তারপরে তুই দেখতে পেয়েছিস ব্যাচে যা করানো হয়েছে, যেভাবে করানো হয়েছে, যতটা করানো হয়েছে, এই পরীক্ষার আগের সময়, পরীক্ষার সময়, পরীক্ষার পরে তুই মিলিয়ে দেখে নিস তোর কনসেপ্ট তোর এন্টায়ার ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো। তুই মিলিয়ে দেখে নিস, এমন অনেকে কম্পিটিটিভের প্রিপারেশন করছে, কম্পিটিটিভ শুধুমাত্র পড়ছে, তার থেকেও তোর নলেজ হয়তো বেশি। এইটুকু চ্যালেঞ্জ আমি তোকে করতে পারি, তুই শুধু যেটা করাচ্ছিস সেটাকে ফলো করতে থাক, বাকি তুই আজকের 25টা কোশ্চেনও তোর নলেজটাকে টেস্ট করে নিতে পারবি। যারা যারা আগের দিন পরমাণুর গঠনের ওয়ান শটটা দেখেছিস, যারা আমাদের ব্যাচ থেকে পরমাণুর গঠন পড়েছিস অথবা অন্যান্য কোনো জায়গা থেকে ভালো করে নলেজ নিয়ে প্রপারলি পড়েছিস, তারা আজকের এই ভিডিওটা করলে একটা প্রপার আইডিয়া পাবি যে পুরো চ্যাপ্টারটাকে কি করে রিভিশন করতে হয়, কি করে আয়ত্তের মধ্যে আনতে হয়। আজকের এই 25টা কোশ্চেন আমি এমন করে সিলেক্ট করেছি যাতে এই 25টা কোশ্চেনের মাধ্যমে তোর পুরো চ্যাপ্টারটা একবার ঘুরে দেখা হয়ে যায়। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল শুরু করা যাক, আর একটু সময় না নষ্ট করে। প্রথমেই যে প্রশ্নটা আছে, বলেছে একটা পরমাণুর কে এলিমেন্ট, 4টে কক্ষ। আচ্ছা একটা কথা বলি, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে না বেশি সময় নষ্ট করবি না, আমি ধীরে ধীরে লেভেল আপ করেছি। সিধি বাত, নো বাকওয়াস, কোনো ফালতু কথা হবে না, যেটা উত্তর একদম সেইভাবেই করব। আমরা কোনো ওই এটা ওটা সেটা ওটা অত চিন্তা ভাবনা করতে গেলে না আজকালকার দিনে স্মার্ট স্টাডি হয় না। তোমার যেটা প্রশ্নের মধ্যে চেয়েছে তোমাকে ডিরেক্ট অ্যাটাক করতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে নয়। প্রপার অ্যাপ্রোচ জানতে হবে, আর প্রপার অ্যাপ্রোচ কি সেটা এবার দেখ। একটা পরমাণুর কে এল এম এন, এই যে আমি কে এল এম এন 4খানা লিখলাম, আমি ক্লাস 12 যখন কোয়েশ্চেন সলভ করাচ্ছি এই অ্যাপ্রোচটাকেই বারবার শেখাচ্ছি। সিধি বাত, নো বাকওয়াস। তুমি দেখতে পাচ্ছ কে কক্ষের মধ্যে 2টো দিয়ে দিয়েছে, এল কক্ষের মধ্যে 8টা দিয়ে দিয়েছে, এম কক্ষপথের মধ্যে 8টা দিয়ে দিয়েছে, আর এন এর মধ্যে 2টো দিয়ে দিয়েছে। আচ্ছা ভাই, এই যে একটা ক্লাস 10 ইলেকট্রন বিন্যাস করে দিয়েছে, একে চিনতে পারছিস? এ তো আমাদের ক্যালসিয়াম ভাই রে। এই দেখ 10, 18 আর 2, 20, এ তো ক্যালসিয়াম আছে রে। আরে ভাই, তোকে প্রশ্নটা কি চেয়েছে? বলেছে পরমাণুটি ভূমিস্তরে থাকাকালীন কটি ইলেকট্রনের, দাদা এটা আবার কি কোয়ান্টাম সংখ্যা, এটা তো তুমি পড়াওনি। আরে এটা এল এল গৌণ কোয়ান্টাম সংখ্যার কথা বলেছে রে, বলেও দিয়েছে। এল ইকুয়াল টু 1 কতগুলো ইলেকট্রনের হবে, মানে বলতে চেয়েছে এই ক্যালসিয়ামের কতগুলো ইলেকট্রনের ভূমিস্তরে এল ইকুয়াল টু 1 হবে। তো ভাই যখন এল ইকুয়াল টু 1 চেয়েছে, আমি এখান থেকে এত ভাবনা চিন্তা কেন করব? আমি ডিরেক্ট নর্মাল প্রসেসে ইলেকট্রন বিন্যাস করে নি না, 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 4s2, গল্প শেষ। এইবার তুই আমাকে একটা কথা বল, এল ইকুয়াল টু 1 মানে কাকে প্রকাশ করছে রে? দাদা এটা তো সম্ভবত পি উপকক্ষকে প্রকাশ করছে, কারণ এস এর ক্ষেত্রে তো এল ইকুয়াল টু 0 হয়, আর পি এর ক্ষেত্রে তো এল ইকুয়াল টু 1 হয়। আমি বললাম একদম, তার মানে পি এর আমাকে ইলেকট্রন গুলো সংখ্যাটা গুনে নিতে হবে। এই দেখো 2পির মধ্যে রয়েছে 6টা ইলেকট্রন, 3পির মধ্যে রয়েছে 6টা ইলেকট্রন, তাহলে মোট 12খানা ইলেকট্রন এমন আছে যাদের এল ইকুয়াল টু 1, মানে যারা পি উপকক্ষের মধ্যে অবস্থান করছে। সেটা 2p হতে পারে, 2pর ক্ষেত্রে এল ইকুয়াল টু 1, 3pর ক্ষেত্রে এল ইকুয়াল টু 1, মানে মোট 12টা ইলেকট্রনের কথা এখানে বলা হয়েছে, একদম প্রপার। চল নেক্সট প্রশ্ন। বলে দিয়েছে যদি প্রথম বোর কক্ষপথে একটি ইলেকট্রনের বেগ x হয় হাইড্রোজেনের জন্য, তবে তৃতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে? এবং আমি তোকে বারবার করে বলছি, যত টাইপের প্রশ্ন হতে পারে প্রত্যেকটার একটা একটা করে ছোঁয়া কিন্তু আমি 25টা প্রশ্নের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তাও বলছি 25টা প্রশ্ন কিছুই নয়, পুরো চ্যাপ্টারটা যেভাবে ব্যাচের মধ্যে পড়িয়েছি পুরোটা পড়তে হবে। কিন্তু আমি বারবার করে তোদেরকে বলছি রিভিশনটা প্রপার কর, দেখবি সব পারবি। তারপরে ফুল সেট করাবো 35 মার্কসের। 12 মোট 25টা করাচ্ছি, 20টা হয়ে গেছে, 11 অন্তত 15টা করানোর চেষ্টা করছি। দেখতে থাক না কি হয়, কি হয় দেখ না। বলেছে প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের বেগ হাইড্রোজেনের জন্য, মানে v1 অফ হাইড্রোজেন, দাদা দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে? x দিয়ে দিয়েছে। বললাম আচ্ছা, তাহলে তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে মানে v3 অফ হাইড্রোজেন বার করতে বলেছে। আমরা তো জানি, আমরা ফর্মুলা শিখেছি তোমার থেকে, vn ইকুয়াল টু v1 অফ হাইড্রোজেন ইনটু z/n। জেডটা হচ্ছে প্রোটন সংখ্যা, এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা। এখন দাদা বলে দিয়েছে তৃতীয় বোর কক্ষপথে, মানে v3 কার জন্য? হাইড্রোজেনের জন্য। ভেরি গুড, তাহলে v1 অফ হাইড্রোজেন যেমন আছে তেমন লিখবো, হাইড্রোজেন করছি বলে জেড এর জায়গাতে 1 লিখবো।
3 নম্বর কক্ষপথের করছি বলে এন এর জায়গার মধ্যে 3 লিখবো। এবার দাদা V1 অফ হাইড্রোজেনটা আমাকে x দিয়ে দিয়েছে, নিচে 3 আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল x/3, গল্প শেষ, সিধি বাত, নো বকওয়াস, x/3 শেষ, খতম। নেক্সট, L = 3 এবং N = 4 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে একই ঘূর্ণনযুক্ত সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কত? এটা করতে হবে রে, এটা আমাকে করতে হবে। এটা 4 আছে আর এটা 3 আছে, এটা কোন উপকক্ষের কথা বলেছে? তারপরে দেখ সেটার মধ্যে ইলেকট্রন ফুলফিল করে যে একই ঘূর্ণনযুক্ত সর্বাধিক কতগুলো ইলেকট্রন পেতে পারিস, নিচে কমেন্ট কর। পরের প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথের শক্তি তোমাকে দিয়ে দিয়েছে, খুব ভালো, দ্বিতীয় বোর কক্ষপথের শক্তি দিয়ে দিয়েছে, প্রথমটা দেয়নি কিন্তু। আচ্ছা, তাহলে বলেছে চতুর্থ বোর কক্ষপথের শক্তি কত হবে? দারুণ একটা প্রশ্ন, একটু লেন্দি কোশ্চেন আর কি, আর কিছুই না। প্রথমটা দিয়ে দিলে লেন্দি হতো না, কিন্তু দ্বিতীয়টা দিয়ে দিয়েছে যখন কিন্তু একটু লেন্দি হবে। তোরা প্রত্যেকে জানিস একটা ফর্মুলা আছে EN = এগুলো সব ব্যাচের মধ্যে তো ধরে ধরে শিখিয়েছি, ওয়ান শটের মধ্যেও দেখিয়ে দিয়েছিলাম। E1 অফ হাইড্রোজেন ইন্টু Z²/n²। এখন তোকে দ্বিতীয় বোর কক্ষপথের শক্তিটা দিয়ে দিয়েছে, মানে EN, সেই জায়গার মধ্যে আমি E2 বসালাম। কার ক্ষেত্রে? অবশ্যই হাইড্রোজেনের ক্ষেত্রেই দিয়ে দিয়েছে, হিলিয়াম প্লাস দিতে পারে, লিথিয়াম 2+ দিতে পারে। E1 অফ হাইড্রোজেনটা আমাকে কিন্তু দেয়নি, আমি এক কাজ করি, E1 অফ হাইড্রোজেনটা বার করে Z² করছি, হাইড্রোজেনের জন্য করছি বলে আমি লিখছি 1², আর দ্বিতীয় কক্ষপথ করছি বলে নিচে লিখছি 2²। হলো, এবার এই E2 অফ হাইড্রোজেনটা দিয়ে দিয়েছে কত? -328। একক যা আছে সবার ক্ষেত্রেই তাই আছে, কারণ তুই দেখতে পাচ্ছিস অপশনস গুলোর মধ্যে কিলোজুল মোল ইনভার্সই দিয়েছে। এইবার আমি একটা বিষয় দেখছি, এটা তো 1 হলো, কিন্তু E1 অফ হাইড্রোজেনটা বার করার সময় সিম্পল -328 এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে। 4 আসতে 32 এর 2 হাতে 3, 4 2 8 আর 3 11 এক হাতে 1, 3 4 12 আর 1 13, -1312 কিলোজুল মোল ইনভার্স। এই হয়ে গেল প্রথমটার এনার্জি। এইবার প্রথমটার মাধ্যমে চতুর্থটা বার কর, কোনো ফালতু গল্প করেই লাভ নেই ভাই, একদম ডিরেক্ট কাজের কাজ। E4 অফ হাইড্রোজেন কত হবে বল? E1 অফ হাইড্রোজেন ইন্টু হাইড্রোজেনের জন্য 1² আর 4 করছি বলে নিচে 4², হয়েছে, গল্প শেষ। এইবার দাদা E1 অফ হাইড্রোজেন কত আছে? আমি বললাম -1312 আছে রে, আর নিচে কত হবে বলো? 16 হবে। আমি তো দেখতে পাচ্ছি এটা, এই তো 82 অ্যান্সার হবে। কেন? 16 দিয়ে কাটলে 8 আর 16 তে দেখতো কত হয়? 128 হয় তো। 6 আসতে 48 এর 8 হাতে 4, 8 কে 8 আর 4 12, 128 মানে হচ্ছে তোর 3, 16 2 32, তাহলে হয়ে গেল -82 কিলোজুল মোল ইনভার্স, গল্প শেষ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। ষষ্ঠ থেকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন অবতরণ করেছে, বর্ণালীতে কতগুলি রেখা পাওয়া যাবে? আরে ভাই, এই প্রশ্নগুলো এত সহজ প্রশ্ন মনে হচ্ছে কেন বলতো? কারণ শিখিয়ে দিয়েছি সবকিছু। এইবার কতগুলো রেখা পাওয়া যায়? n2 - n1, চল 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 করে ফেল, সব জানিস তোরা, সব শিখে গেছিস। n2 - n1 + 1 / 2। বারবার করে বলেছিলাম যা করাচ্ছি করতে থাক, ওর বাইরে কিছু আসে না। ছায়ার বই থেকে নেওয়ারে প্রশ্নগুলো সিলেক্ট করে করে নেওয়া, 6 থেকে 2 তে নামছে। বারবার করে বলেছিলাম বেশিটা সবসময় n2 ধরবি, তাহলে 6 - 2 হলো 6 - 2, 4 + 1 5, এই ডিরেক্ট করি তোরে, 4 4 + 1 5 / 2 হলো 2 দিয়ে 2 কাট, 10 হয়ে গেল অ্যান্সার। চল পরেরটার মধ্যে চ। হ্যাঁ, কি বলে দিয়েছে? বলেছে প্রদত্ত আয়নগুলি দিয়ে দিয়েছে 4খানা আয়ন। আচ্ছা, বিজোড় ইলেকট্রনের সংখ্যা সঠিক ক্রম জিজ্ঞাসা করেছে রে ভাই। আচ্ছা, বিজোড় ইলেকট্রনের সংখ্যা জিজ্ঞাসা করেছে যখন, আগে ইলেকট্রন বিন্যাসগুলো একটু করে ফেল, শর্ট ফর্মেই কর না, শর্ট ফর্মেই কর। আগে দেখে নি কে কে দিয়ে দিয়েছে। কপার দিয়ে দিয়েছে, কপার কি 2+ আছে সবকটার মধ্যে? হ্যাঁ, কপার 2+ আছে। Ni 2+ আছে সবকটার মধ্যে? Ni 2+ আছে। Cr 3+ আছে, Cr 3+ আছে। Fe 3+ আছে, Fe 3+ আছে। হ্যাঁ, মানে একটু সুবিধা তোর করে দিয়েছে। Cu 2+, কি হয়? আর্গন কোর 4s1 3d10 হয় তো, 4s1টা আগে বেরোবে, 3d10 থেকে একটা বেরোবে, কারণ দুটো ইলেকট্রন বেরোনোর কথা, তাহলে হয়ে গেল 3d9। তারপরে Ni 2+, বল নিকেলের ক্ষেত্রে আর্গন কোর হয়ে গেল। আচ্ছা, তারপরে বলতো 4s2 হয়, নিকেল তো 28, 4s2 হয় মানে 20, তারপরে 3d8 হয়, 4s2 বেরিয়ে গেল, তাহলে 3d8 পড়ে থাকলো, কারণ দুটোই বেরোবে, তাহলে 3d8। এইভাবে ভিজুয়ালাইজ করতে হবে কিন্তু ভাই, হাতে লিখে লিখে সবসময় হবে না, সময় বাঁচাতে হবে যত সম্ভব। Cr 3+, একদম প্রো হতে হবে কিন্তু। আর্গন কোর, বল মুখে মুখে বলবো। আর্গন কোর কি হয়? ক্রোমিয়াম 4s1 হয়, 3d5 হয়, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের ব্যাপার ছিল। 4s1 হয়, 3d5 হয়, তিনটে বার করতে বলেছে, 4s1 বেরিয়ে গেল, 3d5 থেকে আরো দুটো বেরিয়ে গেল, তাহলে হয়ে গেল 3d3, গল্প শেষ। তারপরে হচ্ছে Fe 3+। আচ্ছা বলতো এফির ক্ষেত্রে কি হয়?
4s2 হয়, Fe তো 26, 4s2 হয়, 3d6 হয়, দুটো বেরিয়ে গেল, 3d6 পড়ে থাকলো। আচ্ছা, তিনটে বার করতে বলেছে, তাহলে 3d5 হয়ে গেল। এবার তোকে বলে দিয়েছে বিজোড় ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি কোথায় হবে। দেখ আমাকে একটা কথা বল, যেখানে তো 3d9 আছে, 3d9 কে কিভাবে লেখে রে হুন্ডের সূত্র মেনে? এই তো 1 2 3 4 5, এটা আরো শর্ট টেকনিক আছে, বাট আমি তোকে প্রথমবার করছি বলে দেখিয়ে দিচ্ছি। 9 আছে তো, তারপরে 6 7 8 9, বল কতগুলো ইলেকট্রন পড়ে থাকলো? একটা পড়ে থাকলো। আরে 5-এর বেশি যাই দেবে রে, 5 দিক কি 5-এর বেশি দিক, 10 থেকে বিয়োগ করে দে না, বিজোড় ইলেকট্রন বেরিয়ে যাবে। দেখবি 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 করে দেখবি। এই দেখ 3d8 আছে তো 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, দেখ বিজোড় ইলেকট্রন কতগুলো আছে? দুটো। 10 থেকে বিয়োগ করে দিয়েছি, গল্প শেষ। বল এখানে 3টে আছে, 5-এর কম আছে, তার মানে 3টেই হবে, কারণ 3টে পরপরই বসবে, তো 3টেই বিজোড় ইলেকট্রন। তাহলে এখানটা বিজোড় ইলেকট্রন কতগুলো? একটা। এখানটা কতগুলো? দুটো। এখানটা কতগুলো? 3টে। এখানটা কতগুলো? 5টা। তাহলে সব থেকে বেশি কোথায়? Fe3+ এর মধ্যে সব থেকে বেশি Fe3+, সব থেকে কম কোথায়? Cu2+, সব থেকে কম কোথায়? Cu2+, Cr3+, মধ্যখানে Ni2+, তারপরে একদম পারফেক্ট। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। কনসেপ্টটা বুঝতে পেরেছিস তো ভাই? যখন 9টা করছি, 5টা তো প্রথমেই বসবে, তারপরে 4টে উল্টো ভাবে বসবে, তাহলে একটা ইলেকট্রন পড়ে থাকলো। ওই জন্যই বললাম 10 থেকে 9 বিয়োগ করে দিয়ে একটাই পড়ে থাকলো। 3d8 আছে তো, 5টা সোজা ভাবে বসলো, তারপর 3টে উল্টো ভাবে বসবে, পড়ে থাকলো কটা? দুটো। তাই তো বলেছিলাম 10 থেকে 8 বিয়োগ করে দিয়ে 2 পড়ে থাকলো। এগুলো তো সব 5 এবং 5-এর নিচে আছে। এখানে তো 3টে আছে, 3টেই পরপর বসবে, 3টেই বিজোড়। 5টা পরপর বসবে, 5টাই বিজোড়, গল্প শেষ। XYZ 3টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 19 21 25। আচ্ছা, M কক্ষস্থিত ইলেকট্রনের সংখ্যা। ধুরে আমি করবো না, এই ইলেকট্রন বিন্যাস করলেই তো হয়ে যাবে। হ্যাঁ রে, পরেরটা Fe2+ আয়নের ডি ইলেকট্রনের সংখ্যার সমান কোনটা? আচ্ছা, মানে Fe2+ এর মধ্যে যতগুলো ডি তে ইলেকট্রন আছে সেইটা কার সাথে সমান? বাহ ভাই, Fe2+ আছে, তার মানে আর্গন কোর আছে, 4s2 কেটে পড়েছে, 3d6 আছে, মানে এর ডি এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? 6খানা ইলেকট্রন আছে। এবার দেখি কার মধ্যে 6টা সমান আছে। নিকেল, আচ্ছা নিয়নের পি ইলেকট্রনের সংখ্যা 1s2 2s2 2p6, 6টাই আছে, এটাই অ্যান্সার। ম্যাগনেসিয়ামের এস ইলেকট্রনের সংখ্যা 1s2 2s2 2p6, হ্যাঁ এখানে তো এস 6টা রয়েছে, এটাও অ্যান্সার। আয়রনের ডি ইলেকট্রনের সংখ্যা, এই আই গেস এখানে অসমান বলে প্রশ্নটা দেওয়া উচিত ছিল, প্রশ্নটার মধ্যে কিছু ভুল আছে। প্রশ্নটা আই গেস অসমান বলে দেওয়া উচিত ছিল। অসমান খোঁজতো কোনটা? অপশন নিচে কারেক্ট বল কোনটা। প্রদত্ত আয়নগুলির মধ্যে কোনটি চুম্বক ভ্রামক সর্বোচ্চ? অবশ্যই চুম্বক ভ্রামকের ফর্মুলা জানতে হবে। চুম্বক ভ্রামকের একটাই ফর্মুলা, আগে যখন কোয়েশ্চেন সলভ করেছিলাম তখনও শিখিয়েছিলাম, n*n+2 বোর ম্যাগনেটন, যেখানে এনটা কি? বিজোড় ইলেকট্রনের সংখ্যা। তার মানে আমাকে সিম্পল বিজোড় ইলেকট্রন বার করতে হবে, যেখানে সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন থাকবে তার চুম্বক ভ্রামক সবচেয়ে বেশি হবে। বিজোড় ইলেকট্রন গুলো বার কর। ম্যাঙ্গানিজ 2+, আর ম্যাঙ্গানিজ মানে 25, 4s2 3d5 হয়। আর্গন কোর মানে 18, 4s2 মানে 20, 3d5 মানে 25, 4s2 বেরিয়ে গেল, তার মানে পড়ে থাকলো 3d5। আরে সর্বোচ্চ তো 5টাই হতে পারে রে, তাই না? ডি এর ক্ষেত্রে এগুলো দেখছি Fe2+ আছে, তুই সবকটা করে দেখ, যদি আমি তোকে করে দেখাচ্ছি। Fe2+ আছে, তাহলে আর্গন কোর হবে। এগুলো একটু এই বুদ্ধিগুলো রাখতে হবে, কিন্তু হুট করে মাথার মধ্যে চলে আসতে হবে যেটাই অ্যান্সার হবে। তারপরে 3d6 আছে, তারপরে টাইটেনিয়াম আছে। টাইটেনিয়াম কত বল? আর্গন কোর আছে 22, তো 4s2 3d2 হয়, তাহলে 3d2 হবে। তারপরে ক্রোমিয়াম বল, আর্গন কোর 4s1 হয় 3d5 হয়, 4s1 হয়, 4s1টা বেরিয়ে গেল, 3d5 থেকে একটা বেরিয়ে গেল, তাহলে 3d4 পড়ে থাকলো। বল এখানে 5টা আনপেয়ার্ড, 5টা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে এখানটা আমি যখন চৌম্বক ভ্রামক বার করবো 5 × 5+2 করে দেবো, সব থেকে বেশি হয়ে গেল। এখানে কতগুলো? 10 থেকে বিয়োগ করে দে, 4টে, এখানে 2টো, এখানে 4টে, গল্প সে সব থেকে বেশি এখানে 5টা, ওই জন্য চৌম্বক ভ্রামক সবচেয়ে বেশি। নেক্সট প্রশ্ন, অনিশ্চয়তা নীতি পদার্থে তরঙ্গ ধর্মের প্রস্তাবক যথাক্রমে, এটা আমি বলবো না, মানে কি ভাবলি তুই। নেক্সট, ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলি সঠিক সেট। আচ্ছা 19তম ইলেকট্রন মানে
মানে হচ্ছে আর্গন পর্যন্ত হয়ে গেল তো 18টা ইলেকট্রন, তারপরে 4s1 হলো, 3d5 হলো, 19তম ইলেকট্রন কোনটা, এইটা 19তম ইলেকট্রন। তাহলে এন এর ভ্যালু 4 হবে, এন এর ভ্যালু 3 গুলো প্রথমেই গেল তেল লেনে, তারপরে এস আছে, এস মানে দাদা 0 আছে, তাহলে অপশন নাম্বার সি আছে, গল্প শেষ। একটু মিলিয়ে নে, একটু মিলিয়ে নে, একদম পারফেক্ট আছে। চলো, প্রদত্ত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়, আমি বলবো কেন। পিএক্স কক্ষকে ইলেকট্রনের অবস্থানের সম্ভাব্যতা, আচ্ছা পিএক্স মানে এক্স অক্ষ বরাবর রয়েছে, এক্স অক্ষ বরাবর নিউক্লিয়াসের উভয় দিকে সমান। আচ্ছা, নিউক্লিয়াসের জন্য, আচ্ছা কোনটা সঠিক নয় বলেছে, আচ্ছা তাই আমি ভাবছি বলতো কি হচ্ছে ব্যাপারটা। বলেছে প্রদত্ত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়, পিএক্স কক্ষকে ইলেকট্রনের অবস্থানের সম্ভাব্যতা এক্স অক্ষ বরাবর নিউক্লিয়াসের উভয় দিকে সর্বাধিক। একদম, এটা এক্স অক্ষ বরাবর থাকে, এই তো পিএক্স। আমি যদি এইটাকে একটা নোট ধরি তাহলে উভয় দিকে সর্বাধিক। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়াসের জন্য কি, নিউক্লিয়াসের সব দিকে সমান, জেড অক্ষ বরাবর 0, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে কথাটা দিয়েছে নিউক্লিয়াসের সব দিকে সমান, আরে নিউক্লিয়াসের সব দিকে সমান ইলেকট্রন ডেনসিটি একমাত্র তো এস এর ক্ষেত্রেই থাকে। নিউক্লিয়াসের সব দিকে সমান, স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, ওটা তো এস এর জন্য হয়, তাহলে পিএক্স এর জন্য তো এটা অবশ্যই ভুল হবে। আর এটা ভুল হবে মানে ভুলটাই তো অ্যান্সার রে ভাই। বলেছে কোনটি সঠিক নয়, আরে নিউক্লিয়াসের সব দিকে সমান কি করে পিএক্স এর জন্য হয়, এখানে তো দেখতে পাচ্ছি আমি একটা নোট আছে, এখানটা তো ইলেকট্রন নেই, তাহলে এর ওপরের জায়গাটা, এর নিচের জায়গাটা, এই জায়গাগুলো কি এগুলোর মতো হবে, সব দিকে কি সমান হচ্ছে না তো, তাহলে স্বাভাবিকভাবে নিউক্লিয়াসের সব দিকে সমান, এটা ভুল হবে, সঠিক নয় হবে, গল্প শেষ। নেক্সট প্রশ্ন, যদি অবস্থান এবং গতিবেগে পরিমাপের অনিশ্চয়তাটা সমান হয় তবে গতিবেগ পরিমাপের অনিশ্চয়তা কত হবে। বুঝতে পারছিস, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা জায়গা, সেটা তুই ইলেকট্রন বিন্যাস দেখ, আউটবাউ নীতি বল, হুন্ডের সূত্র বল, পাউলি বল, সমস্ত কিছু তো টেস্ট হয়ে যাবে। সেটা তুই বোরের সূত্র বল, সেটা তুই হাইজেনবার্গ বল, সেটা তুই ডি ব্রগলি বল, সেটা তুই শ্রডিঞ্জার বল, সেটা তোর নোটস হোক, সমস্ত কিছু তোর টেস্ট হবে আজকের এটার মধ্যে, সেটা তোর সমারফিল্ডের কনসেপ্ট হোক। অবস্থান এবং গতিবেগের অনিশ্চয়তা সমান বলে দিয়েছে। আচ্ছা আমি কি জানি, ডেল পি ইন্টু ডেল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই, এটাই তো জানিস রে। না জানলে কিন্তু ব্যাচের ক্লাসগুলো কর, আর না হলে ওয়ান শটটা দেখ যদি পড়ে থাকিস। এটা এম ডেল ভি ইন্টু ডেল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই, আরে জানিস তো রে। তারপর বলে দিয়েছে অবস্থান এবং গতিবেগ পরিমাপের অনিশ্চয়তা সমান, মানে অবস্থান ডেল এক্স, গতিবেগ ডেল ভি, এই দুটো সেম আছে। ওকে, তাহলে ডেল ভি আর ডেল এক্স যদি সেম হয় তাহলে আমি দুটোর ক্ষেত্রে কি লিখবো, গতিবেগ যেহেতু বার করতে বলেছে আমি দুটোর ক্ষেত্রে ডেল ভি লিখি, ডেল এক্স এর জায়গার মধ্যে ডেল ভি বসিয়ে দিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম, কারণ তুই জানিস এগুলো সমান চিহ্নের মতোই কাজ করে। তাহলে এইবার আমি যেটা দেখতে পাচ্ছি ডেল ভি স্কোয়ার ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখি এইচ বাই 4 পাই এম, তাহলে ডেল ভির ভ্যালুটা হয়ে যাচ্ছে রুট ওভার এইচ বাই 4 পাই এম। 4টা যদি বাইরে বেরোয় তাহলে 1/2 হয়ে বেরোবে এইচ বাই পাই এম। দেখ তো অ্যান্সার আছে কিনা, 1/2 রুট ওভার এইচ বাই পাই এম, 1/2 এম এইচ বাই পাই না, 1/2 পাই আছে রুট ওভার এইচ বাই এম না, 1/2 আছে রুট ওভার এইচ, এই তো 1/2 আছে রুট ওভার এইচ বাই পাই এম, দিস ইজ দ্য অ্যান্সার। পরিষ্কার কথা, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর এবং বেরিলিয়াম 3+ পরমাণুর প্রথম উদ্দীপ্ত স্তরের শক্তির অনুপাত কত হবে। হ্যাঁ দেখ ভাই, বেরিলিয়াম 3+ এর প্রথম উদ্দীপ্ত স্তর, আচ্ছা প্রথম উদ্দীপ্ত স্তর মানে কোনটা, দ্বিতীয় কক্ষপথ, তাহলে ই অফ 2 অফ কার, বেরিলিয়াম 3+। ওকে, প্রথমেই লিখতে হয় E1 অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের ভূমিস্তর, অবশ্যই এখান থেকে অনুপাত সহজে বেরিয়ে যাবে, ইনটু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। বেরিলিয়ামের জন্য জেড কত, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তার মানে 4 স্কোয়ার। এন কত হবে, যেহেতু 2 এর জন্য করছি তাই 2 স্কোয়ার হয়েছে। প্রথমে কোনটা দেবো, হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর ও বেরিলিয়ামের উদ্দীপ্ত স্তর, মানে হাইড্রোজেন বাই বেরিলিয়াম, তাহলে E1 অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই E2 অফ বেরিলিয়াম 3+। 2 স্কোয়ারটাকে উপরে তোল,
4 স্কোয়ারটাকে নিচে নামা, 4 হয়ে গেল, 16 হয়ে গেল, 1:4 অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট। কমপ্লিট। ওকে, 16 আছে, 4 আছে। ওকে, যারা এগুলো পারছিস তাদের একদম পারফেক্ট আছিস। আর যারা পারছিস না, যারা বুঝতেই পারছিস না যে এইভাবে কেমিস্ট্রি হয়, এইসব কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসে, যদি ভাবিস যেগুলো পরীক্ষায় আসে না, এগুলোই পরীক্ষাতে আসবে রে, এগুলোই পরীক্ষাতে আসবে। আগেকার দিনে যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়াতে হতো, আমি নিজেও পড়িয়েছি, এত হাই লেভেল অফ কোয়েশ্চেন আসতো না। যদিও এইটা অনেক সোজা, বাট তাও বলছি এত হাই লেভেল কোয়েশ্চেন আগে আসতো না। আগে নর্মাল পড়ানো হতো, নর্মাল ওই হুন্ড, ওই ইলেকট্রন বিন্যাস থেকেই বারবার বারবার প্রশ্ন আসছে, ওই আসতো। কিন্তু এখনকার দিনে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বারবার আসছে। তাই যদি এইভাবে পড়তে থাক, যদি এইভাবে এখনো পর্যন্ত না পড়ে থাকিস, তাহলে আমি বলবো, যদি তুই চাস, যদি এই মুহূর্তে চাস যে ব্যাচের মধ্যে জয়েন করে কেমিস্ট্রিটাকে শিখবি, আমাদের যে ব্যাচটা রয়েছে এটা একটা কম্বো ব্যাচ। কম্বো মানে ওটার মধ্যে 11ও থাকবে, ওটার মধ্যে 12ও থাকবে। তবে ভাবিস না এখনই 12 দিয়ে দেবো, তোদের 11 থেকে পড়ানো শুরু হয়েছে। পুরো 11 এর ফার্স্ট সেম হচ্ছে, সেকেন্ড সেম হবে, তারপরে থার্ড সেম হবে, ফোর্থ সেম হবে 12 এর। মানে ওই একটাই ব্যাচের মধ্যে তুই 4টে সেমিস্টার পাবি, 2 বছর পড়বি, 24টা মাস পড়বি। তারপরে তো সুবিধার জন্য কোনো কিছুর জন্য বেসিক যদি লাগে, কোনো কিছু কনসেপ্ট যদি লাগে, তারপরে একটা এক্সট্রা ইয়ার তোর জন্য দেওয়া থাকবে। এই পুরো ব্যাচটার ফিস 1799 টাকা একবার পে করতে হবে। তুই মিলিয়ে দেখে নিবি প্রত্যেক মাসে 50-60 টাকার কাছাকাছি আসছে। এইবার এই যে ফিসটা রয়েছে তার মধ্যেও একটা 300 টাকার কুপন অ্যাপ্লাই করার ব্যবস্থা ছিল কিছুদিন আগে, 14-15 তারিখ নাগাদ। 15 তারিখে মনে হয় না, 16 তারিখে মনে হয় সেই কুপনটাকে আমি ছড়িয়েছিলাম, বা ওই পর্যন্তই হয়তো ছিল, আমার যতদূর মনে পড়ছে। তখন ওয়ান টাইম ফিসটা হয়ে গেছিল 1499 টাকা। আমি এই ফিসটাকে রাখি পর্যন্ত, মানে 27-28 তারিখ পর্যন্ত রাখছি। এই কুপনটাকে আমি অ্যাক্টিভেট করছি। যদি কেউ 300 টাকার কুপনটা অ্যাপ্লাই করে এটার মধ্যে ভর্তি হতে চায়, সে ভর্তি হয়ে যেতে পারিস। আমাদের একটা নর্মাল অনলি 11 ব্যাচ আছে, সেই অনলি 11 ব্যাচটার ফিস কিন্তু 999 টাকায়। ভাবিস না একটা সেমিস্টার, এটা 2টো সেমিস্টারই কভার হয়ে যাবে। আগের যত ক্লাস তুই সবকিছুর মধ্যেই সব থেকে শুরু থেকে একদম পেয়ে যাবি, সবকিছু পাবি। কন্টেন্ট সেকশনের মধ্যে সব কটা ক্লাসের রেকর্ডেড ভার্সন পাবি। তুই ওখান থেকে গিয়ে দেখে নিতে পারিস, যেই যেই জায়গাগুলো সমস্যা আছে রেকটিফাই করে নিতে পারিস, সমস্যার সমাধান করে নিতে পারিস। আর তারপরে ফুল সেটটা তোকে করাবো। ফুল সেট করতে হলে কিন্তু ওই কনসেপ্ট গুলো লাগবে। যদি কনসেপ্ট না জেনে থাকিস তাহলে গিয়ে করে নে। দেখ, ডেসক্রিপশন সেকশনটা চেক করবি। এই ভিডিও যে ডেসক্রিপশনটা রয়েছে, ডেসক্রিপশন মানে এই যে ভিডিও দেখবি, ওইখানটায় লেখার পরে যেটা ক্লিক করলে একটা ডেসক্রিপশন পেজ খোলে, ওই ডেসক্রিপশনের মধ্যে আমি পুরো পদ্ধতি দিয়ে রাখলাম, আমাদের ডেমো ক্লাস দিয়ে রাখলাম, ব্যাচে ভর্তির পদ্ধতি দিয়ে রাখলাম। তুই ওই পদ্ধতিতে দেখিয়ে দেওয়া পদ্ধতির মধ্যে যা, গিয়ে ভিডিওটার মধ্যে ওই যেটা আমাদের পদ্ধতির ভিডিও আছে ক্লিক করে দেখে নে পুরোটা। তারপরে অ্যাপটা ডাউনলোড কর, অ্যাপেরও লিঙ্ক নিচে দেওয়া আছে। অথবা প্লে স্টোর থেকে অ্যাডভেঞ্চার একাডেমি, এডভেঞ্চার কিন্তু বারবার করে বলছি, অ্যাডভেঞ্চার নয়, এডভেঞ্চার একাডেমি সৈকত দাস অ্যাপটাকে ডাউনলোড কর, নিয়ে লগ ইন করে গিয়ে ভর্তি হয়ে যা। ওয়ান টাইমই পে করতে হয়, তারপরে তো সব সময়ের জন্য ব্যাচটা 3 বছরের জন্য হয়ে গেল। ঠিক আছে, ব্যাস করে দাও। আর যারা এখন পড়ছো তারা তো জানোই। ঠিক আছে, নেক্সট। সবকিছু ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। এখন সম্ভবত পিন কমেন্ট করা যাচ্ছে না, নয়তো আগে পিন কমেন্টের মধ্যেই দেওয়া থাকতো। আগের যে কোনো 11 ভিডিওর পিন কমেন্টও দেখতে পারিস, আর এই ভিডিওটা ডেসক্রিপশনের মধ্যে দিয়েছি। আর আরেকটা বিষয় বলি, আমাদের ব্যাচটার ভলিউমটা একটু বেশি, মানে অনেক ছেলে মেয়ে একসাথে যেহেতু পড়ছে, এবং যদি তোরা ভেবে থাকিস যে তোরা অনলাইনে পড়ছিস, তোরা অনেকে একসাথে পড়ছিস, সেই কারণে হয়তো আমি তোর ডেটা বা তোর স্ট্যাট চেক করতে পারবো না, তাহলে তুই খুব ভুল ভাবছিস। আমি আজকে রাত থেকেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ডেটা চেক করবো, যে সে কতটা পড়েছে কতটা পড়েনি। কারণ আমাদের ব্যাচের সিলেবাস প্রায় শেষ, রেকর্ডেড ভার্সনের সুবিধা রয়েছে আমি জানি, তুই যখন খুশি দেখতে পারবি। তা বলে এটা নয় যদি ফেলে রাখবি। যা করানো হয়েছে তুই যদি প্রপারলি করে নিস, তুই কেমিস্ট্রিতে ফার্স্ট সেমে বিরাট নাম্বার পেতে চলেছিস। আমি তোকে বলছি তুই এমন নাম্বার পাবি, যেভাবে তোকে প্র্যাকটিস করিয়েছি, এরপরে যেভাবে ফুল সেট করাবো সেটা তুই ছাপিয়ে যাবি যে কোনো স্টুডেন্টকে, আমি তোকে এইটুকু বলতে পারি। বাট আমি এটাও চেক করবো যে তুই প্রপারলি পড়েছিস কিনা, এবং আমি কিন্তু একটা ডেডলাইন সেট করব যে তোমাকে কমপ্লিট করতেই হবে। তুই ভাবিস না তুই অনলাইনে পড়ছিস বলে তোর ওপর নজরদারি নেই। পুরো অ্যাপ থেকে আমি সব কিন্তু ডেটা বার করবো। 12 কে সোজা করে দেওয়া হয়েছে, সবাই কমপ্লিট করছে, তোকে করতেই হবে। 5 বছরে বাংলা যদি পাল্টাতে হয়, তুই ফাঁকি মারলে বাংলা পাল্টাবে না ভাই। তুই বাড়ি বসে ব্যাকলগ বানালে বাংলা পাল্টাবে না ভাই। তোর এই অভ্যাসটা ত্যাগ করলে তবেই তুই কিছু করতে পারবি। তাই জন্য যারা ভাবছিস বাড়িতে বসে রেকর্ডের ভার্সন আছে, যখন খুশি দেখবো, পরীক্ষার আগে ব্যাকলগ ম্যারাথন করব, পরীক্ষার আগে আমি কোনো একটা ওয়ান শট দেখে পরীক্ষা দিতে চলে যাব, কোয়েশ্চেন সলভ করব না,
সে বিরাট বড় ভুল করছিস। এর পরিণামটা তুই পরীক্ষার দিন গিয়ে বুঝতে পারবি। তাই সেদিন যাতে চোখের জল না বেরোয়, তাই আজকে থেকে চোখের জলটা যেন বেরিয়ে তোর পড়াশোনাটা শুরু হয়। একদম কোনো রকম ভাবে ফাঁকিবাজি করলে চলবে না। তুমি এটা 11 সায়েন্স পড়ছো, ক্লাস 2 এর ভৌত কি বলে পরিবেশ পরিচয় নয়। খুব সতর্ক থাকো। এখানে কিন্তু তোমার একটুখানি ভুল তোমাকে অনেক পিছিয়ে দিতে পারে। আমি তো বলবো 2 লেভেলের ছেলেমেয়েরা অনেক সিনসিয়ারলি পড়াশোনা করে, তোদের মধ্যে কয়েকজন করে না। খুব সতর্ক হয়ে যায়। যদি তুই পরিশ্রম করতে পারিস তবেই অ্যাডভেঞ্চার একাডেমিতে তোর জায়গা আছে। আমরা এখানে কোনো শর্টকাট টেকনিকের মাধ্যমে পড়িয়ে নাম্বার নিয়ে আসি না। এই যে এত ভয়ঙ্কর রেজাল্টস গুলো হয়, এগুলো কোনো শর্টকাটে হয় না, পড়াশোনা করতেই হবে। আমি কিন্তু 11-এ স্ট্যাট চেক করব, 12-এ অ্যাডমিশনের আগে আমি কিন্তু স্ট্যাটগুলো সব দেখবো। যারা শুধুমাত্র 11-এ ভর্তি হয়েছিস, 12-এ অ্যাডমিশনের আগে আমি কিন্তু স্ট্যাটগুলো দেখবো। যদি দেখি পড়াশোনা করিসনি, আমি কিন্তু 12-এ নেব না। খুব সতর্ক হয়ে যাও। এটা দেখ, 4টে ইলেকট্রন আছে, কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে, এন আছে, এল আছে, এম আছে, এস আছে। শক্তির বলেছে, আরে ভাই তুই শক্তি জানিস না এন এল থেকে কি করে বার করতে হয়? বার কর। তারপরে তোকে এটাও শিখিয়েছিলাম যদি এন প্লাস এল সেম হয়ে যায় তাহলে কি করে করতে হয়, পারবি বার করতে। এগুলো অপশন অনেক সময় ভুল থাকে, একটু দেখে নিস। হ্যাঁ, খুব ভালো করে করিস। নেক্সট। আচ্ছা, এইটা বলে দিয়েছে কি, আচ্ছা এটা আমাদের একটা সেই শ্রোডিঞ্জারের মনে আছে গ্রাফগুলো করেছিলাম লাস্ট ক্লাসটার মধ্যে, সেই গ্রাফ থেকে প্রশ্ন দিয়েছে। সাই স্কোয়ারের সঙ্গে আর সাই স্কোয়ার দিয়ে দিয়েছে, মানে সবকটা উপরের দিকেই থাকবে। লেখচিত্রের পাশে দেওয়া হলো লেখচিত্রটি কোন কক্ষকে নির্দেশ করে। আচ্ছা, উপকক্ষ বলতে চেয়েছে, যেমন খুশি করে প্রশ্ন লেখে আর কি। এইবার বিষয়টা হচ্ছে এটা দাদা কোন উপকক্ষ আছে। আমি বলছি আগে চেক করতো কোনো অ্যাঙ্গুলার নোট আছে কিনা। না, কোনো অ্যাঙ্গুলার নোট নেই। এত উপর থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়নি। আচ্ছা, অ্যাঙ্গুলার নোট নেই মানে এটা কোনো একটা এস আছে, তার মানে পি যে হবে না সেটা তো প্রথমেই শিওর। যারা এগুলোর কনসেপ্টই জানে না তারা কি করবে তুই বল? গিয়ে ব্যাচ থেকে ভর্তি হয়ে পড় তাড়াতাড়ি, অথবা অন্য কোনো জায়গায় যদি ব্যাচে থেকে থাকিস, যদি না পড়ে থাকিস তখন থেকে পড়তে হবে। আর আমাদের ব্যাচের ছেলেমেয়েরা সাবধান হয়ে যায়। আমি কিন্তু স্ট্যাট আজকে রাত্রির থেকে চেক করবো। আমি জানি 80% ছেলেমেয়ে পড়াশোনা করছে, প্রপারলি পড়াশোনা করছে, বাকি 20% কিন্তু বাড়িতে ফোন করবো আমি। খুব সতর্ক হয়ে যাও। এই যে পিটা তো যে প্রথমেই হবে না সেটা একদম প্রপার। তারপর এখানটা তুই দেখতে পাচ্ছিস তো একটা রেডিয়াল নোড আছে। রেডিয়াল নোডের ফর্মুলা কি বল? n-l-1। আরে ভাই, এন এর ভ্যালুটা কত আছে? তুই কোনো একটা আছে, কটা রেডিয়াল নোড আছে দাদা? এখানে তো টাচ করেনি, তার মানে একটাই রেডিয়াল নোড আছে। তাহলে তুই চেক করে দেখ না এই তিনটের মধ্যে কার একটাই রেডিয়াল নোড থাকে। 1s এর ক্ষেত্রে 1 মাইনাস, এস এর ক্ষেত্রে যেহেতু 0 মাইনাস 1, মা এখানে তো কোনো একটাও রেডিয়াল নোড নেই, 0 রয়েছে। আচ্ছা 2s এর ক্ষেত্রে দেখ, 2s এর ক্ষেত্রে n মাইনাস l মাইনাস 1 কর। 2 মানে হচ্ছে n এর ভ্যালু 2 বসাও। l এর ক্ষেত্রে কত হবে বল? 0 হবে, মাইনাস 1 হবে। একদম একটা রেডিয়াল নোড রয়েছে, মানে একবার টাচ করবে, মানে এইটা অ্যাকচুয়ালি 2s এর জন্য রয়েছে। একদম পারফেক্ট। নেক্সট, এটা একটু সোমারফিল্ডের কনসেপ্টটাকে টেস্ট করবে আর কি। তোকে বারবার করে শিখিয়েছিলাম যে যখন কোনো একটা পার্টিকুলার কক্ষপথের অন্তর্গত, ধর কোনো একটা পার্টিকুলার এন এর অন্তর্গত, এল এর ভ্যালু আছে বিভিন্ন। এল এর ভ্যালু কখনো 0 হয়, কখনো 1 হয়, কখনো 2 হয়, কখনো 3 হয়। এবার এটা একজন পার্টিকুলার বিজ্ঞানীর তত্ত্ব অনুসারে, তোরা যেটা পড়ি সেটা বোর্ডের তত্ত্ব অনুসারে, এইটা কিন্তু বোর্ডের তত্ত্ব নয়। সেই কারণে এইটার অ্যানালিসিসের সঙ্গে তোদের নর্মাল বর্তমান অ্যানালিসিসের কোনো তুলনা করবি না। এটা এস হয়, এটা পি হয়, এটা ডি হয়, এটা এফ হয়। তোরা প্রত্যেকে জানিস, তোদেরকে দেখ আমি শিখিয়েছিলাম আগে। যত এল এর ভ্যালু বাড়তে থাকে তত আস্তে আস্তে জিনিসটা রাউন্ড হতে থাকে, আর যত এল এর ভ্যালুটা কমতে থাকে তত আস্তে আস্তে সেটা চ্যাপ্টা হতে থাকে, ইলিপ্টিক্যাল হতে থাকে। এখন বিষয় হচ্ছে, তার মানে দাদা যেটা সব থেকে রাউন্ড আছে তার ক্ষেত্রে এল এর ভ্যালুটা সবচেয়ে বেশি আছে। একদম আমি দেখতে পাচ্ছি এটা সব থেকে যেটা রাউন্ড আছে সেটা 1 দিয়েছে, তারপরে 2 দিয়েছে, তারপরে 3 দিয়েছে। 3 এরটা সবচেয়ে চ্যাপ্টা আছে, তার মানে এল এর ভ্যালু সবচেয়ে কম। 1টা যে ডি আছে, এফ কি কিছু দিয়েছে? দেয়নি। 3s 3p আর 3d দিয়েছে একমাত্র। দেখ 1 2 3 তো হতে পারে না, একই কক্ষপথ হবে, একই কক্ষপথ হবে। এবার দেখি একটুখানি, সব থেকে গোলটা কি দিয়েছে? 1, মানে সব থেকে গোলটা ডি হবে, সব থেকে গোলটা ডি হবে, সব থেকে গোলটা ডি হবে, আর সব থেকে চ্যাপ্টাটা এস হবে। অপশন বি তো কারেক্ট। সব থেকে গোলটা ডি হবে, সব থেকে চ্যাপ্টারটা এস হবে। একদম পারফেক্ট, ঠিক আছে। চল নেক্সট। প্রদত্ত সেটগুলির মধ্যে কোনটি সত্য? কোয়ান্টাম সংখ্যার প্রদত্ত সেটগুলির মধ্যে কোনগুলি সত্য?
এন আর এল এর মান দেখ রে ভাই, হয়ে যাবে তো। n ইকুয়াল টু 1 এর জন্য একটাই গৌণ কোয়ান্টাম সংখ্যা হতে পারে, সেটা হচ্ছে l ইকুয়াল টু 0। n ইকুয়াল টু 2 এর জন্য দুটো হতে পারে, 0 আর 1। n ইকুয়াল টু 3 এর জন্য তিনটে হতে পারে, 0 1 2। এইগুলো দিয়ে তো অর্ধেক জনের প্রশ্ন শেষ হয়ে যায় রে। পড়ে দেখ, নিচে কমেন্ট করি, জ্ঞান এতক্ষণে তৈরি হয়ে গেছে তোদের। নেক্সট, ক্রোমিয়াম আর কপারের বহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ঠিক দিয়েছে কি? ঠিক দিয়েছে, ঠিক দিয়েছে, ওকে। বিভিন্ন কক্ষকে ইলেকট্রন পূরণের সময় n+l, নিচে কমেন্ট করো। পাতি প্রশ্ন, পাতি প্রশ্ন, পাতি প্রশ্ন, বুঝতে পারছিস? 3-এ নেমেছে, অ্যান্সার যেন পরে নিচে সব দেখতে পেয়ে যাই। m2+ আছে রে ভাই, আয়নের ভূমিস্তরের শেষ ইলেকট্রনটা 4টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে দিয়েছে। আচ্ছা, m এর পারমাণবিক সংখ্যা কত হবে? একটু অ্যানালিসিস কর রে ভাই, অ্যানালিসিস কর। বলে দিয়েছে m2+ আছে। আচ্ছা, ভূমিস্তরের শেষ ইলেকট্রনটা 4টে কোয়ান্টাম সংখ্যা, দেখ দুটো বেরিয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছে কিন্তু। 3 আছে, 2 আছে, +2 আছে, +1 আছে। আচ্ছা, 3 আর 2 দেখেই আমি কি বুঝতে পারছি? 3d আছে। n ইকুয়াল টু 3 মানে 3। 2 যেটা দিয়ে দিয়েছে সেটা l এর ভ্যালু, l এর ভ্যালু 2 মানে d অরবিটাল। d অরবিটালের মধ্যে আমরা জানি 5খানা কক্ষক আছে, তার মধ্যে আমাকে দিয়ে দিয়েছে +2 মানে -2 -1 0 +1 +2। তার মানে এই পর্যন্ত ইলেকট্রন একদম ফুলফিল রয়েছে, এইখানটাতে পর্যন্ত ইলেকট্রন রয়েছে, কারণ শেষ ইলেকট্রনটারই তো কোয়ান্টাম সংখ্যাগুলো দিয়ে দিয়েছে। শেষ ইলেকট্রনটাই তো কোয়ান্টাম সংখ্যা আমি দেখতে পাচ্ছি, এটার সাথে ম্যাচ করছে। তার মানে এটার মধ্যে 3d তে 5খানা ইলেকট্রন রয়েছে। বল m2+ এর মধ্যে যদি 3d 5 হয়, তাহলে m এর পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়? দাদা, m2+ আমি যদি দেখি, আর্গন কোর 3d 5, এটা কার সাথে মিলছে? আরে ম্যাঙ্গানিজের সাথে মিলছে রে ভাই। কেন? কারণ যদি এখানটায় তুই দুটো জুড়ে দিস, তুই এটা দেখ, এটা 18 আর এটা 5, কত হয়ে গেল বল? 23 হয়ে গেল। তুই এখানে দুটো ইলেকট্রন ছেড়ে 23 ক্যালকুলেট করছিস, তাহলে দুটো ইলেকট্রন জুড়লে কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। আর 25 মানে কার? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের যে পারমাণবিক ক্রমাঙ্ক 25 দিয়ে দিয়েছে। খেয়াল রাখবি, অনেক সময় এই ভ্যালুটাকে -2 দিয়ে দেয় এবং অপশন হয়তো এটাই আছে, সেটা কিন্তু কোনো একটা মিস কমিউনিকেশন বা কোনো একটা মিস ব্যাপার রয়েছে, যেটা অ্যান্সার 25 সেটাই কিন্তু হবে। যদি দেখি সেখানে অ্যান্সারটা ভালো দিয়ে দিয়েছে, এখানে একটাই যেখানে ইলেকট্রন দিয়ে দিয়েছে, তখন তো একদম পারফেক্ট আছে। না হলে কিন্তু বিষয়টাকে একটু বুঝে নিস, ঠিক আছে? এটা কখনো কখনো বই টইয়ের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আসলে কোনোটা -2 থেকে শুরু করে যাওয়ার, কোনোটা কোনো জায়গার মধ্যে +2 থেকে শুরু করে দিয়েছে, সেটা ধরে কিন্তু দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ জায়গার মধ্যে -2 থেকে শুরু হয় এবং এটাই অ্যাকচুয়াল পারফেক্ট অ্যান্সার। নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিক? আচ্ছা, ডায়াম্যাগনেটিক বলেছে মানে সবার বিজোড় ইলেকট্রন থাকে, এদের জোড় ইলেকট্রন থাকবে, সব কটা ইলেকট্রন জোড় থাকে, মানে কোনো সিঙ্গেল হওয়ার চান্স নেই ভাই, সব মিঙ্গেল। মনে রাখ, আমাদের সদা মিঙ্গেল, জিঙ্ক। কেন সদা মিঙ্গেল? কারণ জিঙ্ক যখন নর্মাল থাকে তখনও তুই দেখতে পাস আর্গন কোর আছে, 4s2 আছে, 20টা হয়ে গেল, তারপরে 3d 10 আছে, 30টা হয়ে গেল। চেক করে দেখ, আর্গন 18টা, 4s2 20 আর 3d 10 30, সব কটার মধ্যে দেখ জোড় ইলেকট্রন আছে। 4s এর মধ্যে দুটো ইলেকট্রন একসাথে আছে, 3d তে 10 মানে সব কটা ইলেকট্রন জোড় আছে। আচ্ছা, তুই যখন সেখান থেকে Zn2+ তৈরি করিস তখন আর্গন কোর হয়, এই যে 4s2 বেরিয়ে যায়, তাহলে 3d 10 পড়ে থাকে। আরে 3d 10 মানে তো সব কটা জোড় আছে, আর্গন পুরোটাই তো জোড় অবস্থায় আছে, তাহলে কোনো রকম বিজোড় ইলেকট্রনই তো নেই, তাহলে এটা তো ডায়াম্যাগনেটিক হয়ে যাবে রে। এই জন্য কি বললাম, সদা মিঙ্গেল, সব সময় জোড় অবস্থাতে থাকে, তাহলে একমাত্র Zn2+ আনসার হবে। চল দেখবি, এই যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু আমি সম্ভবত তোদেরকে যখন ওয়ান শটটা করিয়েছিলাম সেই সময় করিয়ে দিয়েছিলাম। 2000 অ্যামস্ট্রং এবং 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটনের শক্তির অনুপাত কত হবে? খুব সহজ প্রশ্ন, E = h নিউ। প্ল্যাঙ্কের সূত্রটাকে একটু টাচ করার চেষ্টা করেছি, সেখান থেকে তোরা জানিস h/c/λ হয়। এবার ই আছে, ল্যামডা আছে, তোরা এখান থেকে সহজেই ফোটনের শক্তির অনুপাত বার করতে পারবি। এইটাকে আমি ওয়ান শটের মধ্যেও করিয়ে দিয়েছিলাম। নেক্সট 25 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, বলেছে হাইড্রোজেন পরমাণুতে n-তম কক্ষপথে শক্তির সমীকরণ দিয়ে দিয়েছে। আচ্ছা, n-তম কক্ষপথে শক্তির সমীকরণ -13.6 /n² ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে n এর মানটা বলে দিয়েছে খুব বড়। আচ্ছা, মানে অঙ্কের কনসেপ্টটা চেক। তাহলে n+1তম এবং n-তম কক্ষপথের শক্তির পার্থক্য কত হবে? n+1তম, n-তম বার করে দেখ, -13.6 / n+1² মাইনাস অফ
13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এই জায়গাটায় যে গল্প শেষ করে দেয় তারই উত্তরটা আর মেলে না। এবং আমি তোকে বলছি অ্যান্সার ওইভাবেই তোকে দেবে যেখানে তোর গল্প শেষ হওয়ার চান্স থাকবে। এই যে মাইনাসটা আছে এটা তো সূত্রের মাইনাস, তোকে তো বলেছে পার্থক্য বার করতে, এটা তো তোকে বসাতেই হতো। এবার এই যে ইএন রয়েছে তারও তো একটা নির্দিষ্ট নিজস্ব মাইনাস আছে, ওটাও তুই বসাবি। অনেকে কি করে এটা বলে যে তারপর হ্যাঁ বসিয়ে দিলাম। কি রে ভাই এসব কেন ভাবছিস তুই? এবার ই এন প্লাস ওয়ান, আচ্ছা এটাকে এক কাজ করি, আমি একটুখানি ঘুরিয়ে লিখি 13.6, এটা মাইনাস দিয়ে লিখছি, ধাপে ধাপে করি। এন প্লাস ওয়ান এর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এবার এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি তো, আমি যদি একটুখানি এনার্জি ডিফারেন্স ডেলি লিখি তাহলে সেটাকে লিখতে পারি 13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 13.6 ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান স্কোয়ার। 13.6 টাকে কমন নিয়ে নাও, নিচে এন স্কোয়ার লেখো, এন প্লাস ওয়ান স্কোয়ার লেখো, এন প্লাস ওয়ানটা ওপর উঠে গেল, কোথাও যেন করিয়েছিলাম মনে হচ্ছে, মাইনাস এন স্কোয়ার করে দাও। এইবার 13.6 এন প্লাস ওয়ান স্কোয়ারটাকে ভাঙ, এন স্কোয়ার প্লাস টু এন, কোনো কম্পিটিটিভের প্রশ্ন, প্লাস ওয়ান মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার আছে, এন প্লাস ওয়ান স্কোয়ার আছে। এবার বিষয়টা হচ্ছে এখানে দেখবে একটা কথা দিয়ে দিয়েছে, এন এর মানটা খুব বড়। যদি এন এর মানটা খুব বড় হয় তখন এন প্লাস ওয়ানটাকে নিয়ার ইকুয়াল টু এন ধরা হয়, মানে এন এর মানটা এতটাই বড় যে একের এই যে প্লাস ওয়ান বিষয়টাকে নেগলেক্ট করে দেওয়া হয়। ধর কারোর কাছে 1 কোটি টাকা আছে, আমি 1 কোটির সাথে ওকে একটা 1 টাকার কয়েন দিচ্ছি, ও কি নেবে? নিলেও সেটা নেগলিজেবল ওর কাছে। 1 টাকার কয়েন নিয়ে কি করবে? মানি ব্যাগের মধ্যে রেখে দিয়ে বলবো অনেক পুরোনো দিনে এক গরিব বন্ধু আমাকে 1 টাকার কয়েন দিয়েছিল, এটার জন্য আমি সফল হতে পেরেছি, ও রেখে দিয়েছে ওই জন্য, মানে নেগলিজেবল ব্যাপার করে দিয়েছে আর কি। এবার যখনই এন প্লাস ওয়ানের বিষয়টাকে আমি প্রথমে এটা কেটে দিই, আমি দেখতে পাচ্ছি এন প্লাস ওয়ানটাকে যদি নিয়ার ইকুয়াল টু এন ধরা যায় তাহলে 13.6 আছে ওপরে, এখানে 2n প্লাস ওয়ান আছে, নিচে আছে এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। 13.6 আছে, 2n প্লাস ওয়ান আছে, নিচে হয়ে গেল এন টু দি পাওয়ার 4। এক কাজ করা যেতে পারে, 2n প্লাস ওয়ানটাকেও তুই নিয়ার ইকুয়াল টু 2n লিখতে পারিস, কারণ n এর ভ্যালু এতটাই বেশি যে 2n এর ভ্যালু আরো বেশি, তার রেসপেক্টে ওয়ানটা নেগলিজেবল, তাহলে আমি ওপরে জাস্ট 2n লিখছি, ওপরে জাস্ট 2n লিখছি। আমি দেখে নিই আগে অ্যান্সারটা কি রয়েছে। নিচে আমি দেখছি এন টু দি পাওয়ার 4, হ্যাঁ 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 ওয়ানটাকে ওই নেগলিজ করে দিয়েছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এন দিয়ে এটা কাটলো, মানে এন কিউব পড়ে থাকলো, তাহলে 13.6 ইন্টু 2 নিচে পড়ে থাকলো তোর এন কিউব। দেখ তো অ্যান্সার মিললো কিনা। 13.6 ইন্টু 2 নিচে পড়ে থাকলো এন কিউব, হয়েছে? দেখ এন প্লাস ওয়ান মাইনাস এন করলাম, এন প্লাস ওয়ানের ভ্যালু বসালাম, এন এর ভ্যালু বসালাম, মাইনাস মাইনাসে প্লাস হলো, ঘুরিয়ে দিলাম, এইটা ঘুরিয়ে দিলাম, লসাগু করলাম, 13.6টাকে বাইরে বার করলাম, এন স্কোয়ার এন প্লাস ওয়ান স্কোয়ার। এবার এখানে এন স্কোয়ার আছে যখন এন প্লাস ওয়ান স্কোয়ার বসালাম, মাইনাস এন প্লাস ওয়ান আছে এন স্কোয়ার বসালাম। এবার ফর্মুলাতে ভাঙলাম, এন স্কোয়ার প্লাস 2n প্লাস ওয়ান মাইনাস এন স্কোয়ার, এন স্কোয়ার কাটলো, 2n প্লাস ওয়ান পড়ে থাকলো, নিচে এন স্কোয়ার এন প্লাস ওয়ান স্কোয়ার আমি বসিয়ে দিলাম, 13.6 বাইরে রয়েছে। এবার এন প্লাস ওয়ানটাকে এন ধরলাম, তাহলে 2n প্লাস ওয়ানটাও শুধুমাত্র 2n হয়ে যাবে, হয়েছে? এইবার তাহলে 13.6 আছে, 2n বসালাম, নিচে এন স্কোয়ার আর এটা হয়ে গেল এন স্কোয়ার, তাহলে এন টু দি পাওয়ার 4 হলো, ওপরে 2n আছে, এন দিয়ে এন টু দি পাওয়ার 4 কাটলে এন কিউব, তাহলে 2 ইন্টু 13.6 ডিভাইডেড বাই এন কিউব। বুঝতে পেরেছিস? 2 ইন্টু 13.6 ডিভাইডেড বাই এন কিউব, খতম, শেষ। পুরো পরমাণুর গঠনটার একটা ছোট্ট নলেজ তোকে আমি দিয়ে দিলাম, কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট তুই একবার একবার করে ঝালিয়ে নিতে পারলি। কিন্তু এইরকম ভাবেই কিছুদিনের মধ্যে বন্ডিং আনার চেষ্টা করছি। বন্ডিং এর একটা ওয়ান শট আমাদের রেডি আছে, ওই ওয়ান শটটার মধ্যে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস ঢুকিয়ে ওয়ান শটটাকে দেবো তোদেরকে আমি ভাবছি, এবং তার সাথে যদি এমনি টপ 25 কোয়েশ্চেন একটা করে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আমাদের বাকি মোটামুটি সব ব্যাচের মধ্যে করিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো দেখ 11-12 এর প্রিপারেশন এমন একটা প্রিপারেশন যেটা ইউটিউব বেসড প্রিপারেশন হতে পারে না, কারণ এখানে একটা এমন ধাঁচে চলতে হয় যেখানে তোর একটা নাম্বার কিন্তু খুব দরকার, কখন কোন নাম্বারটা কতটা দরকার পড়ে যাবে তুই কিন্তু বুঝতেই পারছিস না। সেই কারণে এখানের প্রিপারেশনটা কিন্তু একদম ব্যাচ ওয়াইজ করা উচিত। সেই জন্যই আমি বলবো যারা যারা প্রপারলি পড়ছিস না ব্যাচের মধ্যে এসে পড়, অথবা অন্য কোনো ব্যাচ থেকে পড়, কিন্তু পড় কোনো একটা ব্যাচ থেকে পড়, বুঝতে পারলি? ওরকম ইউটিউবের মধ্যে পড়িস না বা ইউটিউবের ভরসার মধ্যেও পড়িস না, কারণ তোকে পুরো কনসেপ্টটা জানতে হবে, পুরো নলেজটা নিতে হবে। এরপরে আমি কিন্তু তোকে ফুল সেট করাবো,
ফুল সেট ভাবছি 15টা করানোর চেষ্টা করব, 5টা ব্যাচে আর 10টা ইউটিউবের মধ্যে দেবো। কিন্তু ওই ফুল সেট করতে গেলে যে নলেজটা লাগবে সেটা এন্টায়ারলি ব্যাচের মধ্যে রয়েছে। তুমি ওয়ান শট করে কিন্তু ফুল সেটের নলেজ পাবে না। আমি বারবার করে বলছি, যারা পড়িসনি পড়তে থাক। ঠিক আছে, আজকের মতো এখানেই। আর যারা ব্যাচের মধ্যে ভর্তি হতে চাইছো, ডিসক্রিপশন সেকশন চেক করো, এই ভিডিওটা সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা, পড়তে থাক।